বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার পথে বাধা এটা কিনা অতিমাত্রায় হয়তো সাকসেস ওরিয়েন্টেড চিন্তা ভাবনায় চলে যায়, এটা কি আসলে ক্রিকেটের জন্য ক্ষতিকর না লাভজনক? অবশ্যই জাতীয় দল যখন খেলে তখন হারতে চায় না, বা যে কোনো লেভেলেই খেলে হারতে চায় না। সেই হারতে না চাওয়ার কারণটাও আগে দেখতে হবে যে কেন এটা হতে যাচ্ছে। সবাই সাকসেস চায়, তারপরেও কিছু কিছু যেমন হাই পারফরমেন্স টিম বা এজ গ্রুপের যে দলগুলো আছে সেখানে আমার কমপ্লিট ক্রিকেট খেলা উচিত। কমপ্লিট ক্রিকেট বলতে বলছি যে ভ্যালিউজ ঠিক রাখতে হবে। এখানে আপনি আপনার প্লেয়ারদের পরিপক্ক করার জন্য কিছু রিস্ক নিতে হতে পারে, যাতে আপনার আলটিমেট টার্গেট হচ্ছে যে জাতীয় দলে যখন খেলবে তখন সে ভালো খেলতে পারে। তবে আমি আপনার সাথে একমত যে শুধুমাত্র পারফরমেন্স সাকসেস ওরিয়েন্টেড যদি আমরা প্ল্যান করি তাহলে কিন্তু আমরা হয়তো অত ভালো প্লেয়ার সবসময় পাবো না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আরেকটা জিনিস একটু যদি আকবরী আলোচনাটা করতে চাই, সেটা হচ্ছে যে আন্ডার-19 নিয়ে। ওইখানেও কিন্তু বাংলাদেশের একটা একবার শিরোপা জেতার কারণে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ওইখানেও একটা প্রত্যাশা তৈরি হয়েছে। তো এই সাবকন্টিনেন্টের নেচার যেটা হচ্ছে যে সেখানে আন্ডার-19 একটু বেশি বয়সী খেলোয়াড় খেলিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে, হ্যাঁ। এবং ইন্ডিয়া কিন্তু অলরেডি সেখান থেকে বেরিয়ে এসেছে যখন রাহুল দ্রাবিড়কে ওই রুট লেভেলের দায়িত্বটা দেওয়া হয়েছিল। কিন্তু এই আলোচনাটা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে ওপেন সিক্রেট যে আমরা আন্ডার-19 বেশি বয়সী খেলোয়াড় খেলাই। আপনি যেহেতু বলছেন যে আপনার বোর্ডের ইন্টেগ্রিটি বা ট্রান্সপারেন্সির একটা ব্যাপার থাকবে, জি, এই জায়গাটায় সতর্ক হওয়া উচিত বলে আপনি কতটা মনে করেন? আমি এখনো শুনিনি কিছু। জানেন যে আমি এসএসসিতে ছিলাম তখন আন্ডার-19 আন্ডার-17 ক্রিকেটারদেরকে কিন্তু আমরা তখন বোন টেস্ট করতাম, বা দাঁত কিছু টিথ টেস্ট করা হতো। সেখানে তাদের বয়সটা একটা মিনিমাম একটা ধারণা থাকতো। আমি জানি, যতদূর জানি আমাদের দেশে আন্ডার-15 আন্ডার-14 সেখান থেকে রেজিস্ট্রেশন হয়ে যায়। তো যখন একটা ছেলে আন্ডার-14 বা আন্ডার-16 রেজিস্টার্ড হয়ে যায় তখন কিন্তু তার কোনো সুযোগ থাকে না বয়স চেঞ্জ করা। তবে ইন্ডিয়া যেটা করেছে সেটা কিন্তু তারা এটাই করেছে যে যখন একটা ছেলে 13-14 রেজিস্টার্ড হয়ে যায় সেই এজটাই তারা ফলো করে। যদি কোনো কেউ, আমার মনে হয় না, বা আমি দেখিনি এখনও, আর আমি যেহেতু এখনও সম্পৃক্ত হইনি এখনও আমাদের এজ লেভেল টিমগুলো কীভাবে হয়, সেই ব্যাপারগুলো আমি দেখার পরে আমি বলতে পারবো আপনাকে। আচ্ছা আবুল ভাই, আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনার সভাপতি হওয়ার 20 দিন পেরিয়ে গেছে। তো আপনিও জানেন, সবাই জানে যে আপনি একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছেন। সেটা ফারুক আহমেদের ক্ষেত্রেও বিষয়টা সেরকমই ছিল যে অন্তর্বর্তীকালীন একটা সময়। তো মাঝখানে যেটা হয়েছে যে উনি ক্রিকেট প্রশাসনের নেতৃত্ব দিতে দিতে ওনার কাছে মনে হয়েছে যে ওনার বোধহয় পরবর্তী ইলেকশনটাও করা উচিত। আমিনুল ইসলাম বুলবুলকেও কি আমরা সেরকম কোনো জায়গায় দেখতে পাবো কিনা, বা সেরকম কোনো ইচ্ছা আপনার তৈরি হবে কিনা? না, আমার তো ধরেন আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলর হিসেবে এসেছি এখানে। ইলেকশন করতে হলে আপনাকে কয়েকটা ক্যাটাগরি থাকে, যেমন ধরেন সুজন যে এটা ক্যাটাগরি ছিল আমি জানি না ওটা কি, ক্লাব ক্যাটাগরি থাকে, তারপর ধরেন বিভাগীয়, জেলা। আমার কোনো ইলেকশন করার ইচ্ছা নেই। আর আপনি রাইটলি বলেছেন যে একটা অন্তর্বর্তীকালের জন্য আমি এসেছি এখানে। সেই অন্তর্বর্তীকালটা কতটুকু আমি জানি না, তবে বাংলাদেশে একটা ইলেকশন হবে, ক্রিকেট বোর্ড ইলেকশন হবে, সেই ইলেকশনে আমি অংশগ্রহণ করব না। অন্তর্বর্তীকালীন সময়টা কতদিনের আপনি জানেন না, এটা নিয়ে বোধহয় একটা কৌতূহলের জায়গা আছে। হ্যাঁ, যেহেতু অক্টোবরে নির্বাচনের সময় বিসিবির, সেটা কি পেছাতে পারে আরো? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এখনো ওই ইলেকশন কবে হবে বা ইলেকশন যে প্ল্যানিংগুলো কবে থেকে শুরু হবে আমি জানি না। তো আমি যতদূর জানি যে ডিউ ডেট হচ্ছে অক্টোবর, নভেম্বর বা সেপ্টেম্বর, অক্টোবর, এরকম একটা কোনো সময়। তো সেই সময়টা যখন আসবে তখন প্রপার ইলেকশন করার চেষ্টা করব। আমি হয়তো ওই ইলেকশনের কার্যক্রমে অতটা ইনভলভ হব না, বাট আমার যে রোলটা থাকবে সেই রোলটা প্লে করব। আবারও বলছি, আমি ইলেকশন করব না। আচ্ছা, ইলেকশন করবেন না, কিন্তু বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপনার অনেক স্বপ্ন। সেই স্বপ্ন দেখার যৌক্তিক কারণও আছে, যেহেতু বাংলাদেশ ক্রিকেটের বড় হওয়ার সঙ্গে আপনারও একটা যোগসূত্র আছে। কিন্তু এই যে অল্প সময় আপনি অনেক স্বপ্নের কথা বললেন, সেই স্বপ্নের অনেক প্রজেক্টগুলো আপনি শুরু করে দিয়ে যেতে চান, কিন্তু শেষ করে যেতে পারবেন না, ওই টাইমটা হয়তো আপনাকে পারমিট করবে না।
তো সেই জায়গা থেকে কি মানে আপনার কাছে মনে হয় না যে কখনো মানে একটু অন্যভাবে চিন্তা করে দেখলেও দেখতে পারেন? না, অন্যভাবে না। যদি ধরেন আমি এই প্ল্যানগুলো করছি, এগুলো তো গ্রহণযোগ্য হতে হবে বা বাস্তবিক হতে হবে, এফেক্টিভ হতে হবে, এবং সেগুলো যখন দেখবো যে কাজ করছে আলহামদুলিল্লাহ, যদি কাজ না করে তো কিছু করার নেই। তো বাট দূর থেকে দেখবো, ভালোবাসবো, দোয়া করব। বাট যেটা বলছিলাম যে এই কাজগুলো ইমিডিয়েটলি করা উচিত এবং শুরু করব, তারপরে নেক্সট যিনি আসবে সে বাকিটা করবে। এর আগেও বলছিলাম যে একটা বড় জার্নির একটা ছোট্ট অংশ আমরা, এই অংশটা আমরা কত সুন্দরভাবে রঙিন আলোকিত করে রাখতে পারি যাতে এই আলোটা অনেক দূর পর্যন্ত যায়।